আমাদের চলতরিতের ক গুচ্ছ দেখো, ক গুচ্ছে বলা হচ্ছে কি, প্রথম অঙ্কটা 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় টাংস্টেন তারের রোধ হচ্ছে 75 ওহম। 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এর রোধ কত? টাংস্টেনের উষ্ণতা সহগ আলফার মান দেওয়া আছে, উষ্ণতা সহগ আলফার মান দেওয়া আছে। দেখো প্রথম আমাদের কি কি তথ্য দেওয়া আছে সেগুলো আমরা লিখে ফেলি। প্রথম কি দেওয়া আছে? θ1 ইকুয়াল টু হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড, তাই তো? θ1 কত? 25 ডিগ্রি সেন্টিগ্রেড। এবং টাংস্টেন তারের রোধ যেটা, সেটা হচ্ছে R1 75 ওহম। এরপর আমাদের বলা আছে θ2 হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। R2 এর মান নির্ণয় করতে বলছে এবং আলফার মান আমাদের দেওয়া আছে। আলফার মান হচ্ছে 5 × 10⁻³ 5 × 10⁻³ পার ডিগ্রি সেন্টিগ্রেড। এই তথ্যগুলো থেকে আমাদের R2 এর মান বের করতে হবে। দেখো প্রথম আমরা কি করতে পারি, আমাদের সূত্র ছিল যেটা, সেটা হচ্ছে R = R0 × 1 + আলফা থিটা। মনে আছে? এই হচ্ছে আমাদের সূত্র, R = R0 × 1 + আলফা থিটা। তাহলে এই সূত্রটাকে দুইবার ব্যবহার করলে আমরা R2 এর মান বের করতে পারি। কিভাবে? প্রথমবার আমরা বলতে পারি যে R1 = R0 × আলফা θ1। একই পদার্থ, পদার্থের গুণগত বৈশিষ্ট্য হচ্ছে আলফা। আলফাটা কি? রোধের উষ্ণতা সহগ। তার মানে ওই পদার্থটা টাংস্টেন পার ডিগ্রি সেন্টিগ্রেডে কত করে রোধ বৃদ্ধি করে। কথা কি বুঝছো? তাহলে টাংস্টেনের এই আলফা তো দুই ক্ষেত্রেই প্রযোজ্য, 1 এর ক্ষেত্রেও প্রযোজ্য, 2 এর ক্ষেত্রেও আলফা সেম। বুঝতেছো? তো আমাদের এইখানে কি করতে হবে, প্রথম R1 এবং θ1 দুইটাই আছে, দেখছো? আলফার মানও দেওয়া আছে। কি বের হবে? R0। প্রথমবার আমরা এখান থেকে কি বের করে নিয়ে আসবো? R0 এর মান। তো আমরা জানি এই R1 = R0 × 1 + আলফা θ1 এর মান বসায় দিয়ে R0 বের হবে। এই R0 এর মান ব্যবহার করে আমরা পরবর্তীতে আবার কি করব, ওই একই সূত্র আবার ইউজ করব, কি R2 = R0 × 1 + আলফা θ2। কথা কি বুঝতেছো? তো এই R0 এর মান এখন এখানে বসাবো এবং আলফা θ2 আমার দেওয়া আছে। কিসের মান চলে আসবে? R2 এর মান চলে আসবে। R0 হচ্ছে 0 ডিগ্রি তাপমাত্রার রোধ, 0 ডিগ্রি তাপমাত্রার রোধ। ওই জিনিসটা বের করতে হবে প্রথমবার, দ্বিতীয়বার ওইটার মান বসাই দিয়ে R2 এর মান বের হবে। বুঝতেছো সবাই? কৌশলটা কি বোঝা গেছে? খুবই সিম্পল কৌশল। এরপরে কি 2 নম্বর প্রশ্নটা দেখো, 30 ডিগ্রি তাপমাত্রায় নিকেলের রোধ হচ্ছে 100 ওহম। 75 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উক্ত তারের রোধ কত পাওয়া যাবে? নিকেলের উষ্ণতা সহগ দেওয়া আছে। সেম অঙ্ক, জাস্ট ডিজিট ভিন্ন। কথা কি বুঝছো? এই সেম পদ্ধতিতে θ1 R1 দুইটাই দেওয়া আছে, আলফার মান দেওয়া আছে, θ2 দেওয়া আছে, R2 বের করতে হবে। জাস্ট ডিজিট গুলো ভিন্ন, অঙ্ক সেম। বুঝতে পারছো? পারা যাবে? তাহলে ক গুচ্ছের যে দুইটা অঙ্ক, এই দুইটাই পারা যাবে আশা করা যায়, নাকি? খ গুচ্ছের টপিকস হচ্ছে তড়িৎ প্রবাহের দরুন উৎপন্ন তাপ। এদিকে দেখো, 100 ওয়াটের দুটি বৈদ্যুতিক বাতি, 50 ওয়াটের দুটি বৈদ্যুতিক পাখা প্রতিদিন 10 ঘন্টা ব্যবহৃত হলে জুন মাসে ব্যবহৃত বিলের হিসাব বের করো, প্রতি ইউনিটের মূল্য 3 টাকা। আমাদের কি দেওয়া আছে দেখো, আমাদেরকে বলা আছে 100 ওয়াটের কয়টি বাতি?
P1 দেওয়া আছে কত 100 ওয়াট এবং N1 কত 2টি। কথা কি বুঝতেছো? 100 ওয়াটের দুটি বাতি। তারপরে P2 কত দেওয়া আছে 50 ওয়াট এবং N2 কত দেওয়া আছে 2টি। কথা কি বুঝতেছো? এবং T1 এর মানও কত 10 ঘন্টা এবং T2 এর মানও কত 10 ঘন্টা, কারণ 10 ঘন্টা করে দুইটাকেই জ্বালাচ্ছে, দুইটাই প্রতিদিন 10 ঘন্টা চলতেছে। কথা কি বুঝতেছো? এই জন্য আমাদের দুইটারই সময় সেম। এখন আমরা আসলে বের করব কি, আমরা বিদ্যুতের বিল কি পাওয়ারের জন্য দেই না এনার্জির জন্য দেই? এনার্জির জন্য। কিসের জন্য? এনার্জির জন্য। এনার্জি কি W, W ইকুয়াল টু কি আমরা জানি P ইন্টু T, তাই তো? বুঝতেছো? তাহলে N1 P1 ইন্টু T1 প্রথমটার খরচ হয়ে গেল N1 P1 ইন্টু T1। কথা কি বুঝতেছো? কতগুলো ইন্টু P1 মানে কি মোট পাওয়ার, এটা W1 হয়ে গেল। আমরা W একবার বের করতেছি আর কি, প্লাস N2 P2 ইন্টু T2 দিয়ে আমরা কি বের করতে পারবো? মোট শক্তি ব্যয়, মোট শক্তি ব্যয় বের হবে। কথা কি বুঝতেছো? এবং আরেকটা কাজ করবা, সেটা হচ্ছে এই P1টাকে তোমরা 1000 দিয়ে ভাগ করে দিবা, তাহলে 0.1 কি আসবে? এটা কিলোওয়াট। এটাকে 1000 দিয়ে ভাগ করে 0.05 কিলোওয়াট। কথা কি বুঝতেছো? কিলোওয়াটে নিয়ে যাবা। বুঝিনি? সেটাও করা যায়, আমরা ওইটাকে কিলোওয়াট বানাই নিলাম একবারে। তো দেখো মানে প্রতিদিনের শক্তি ব্যয় বের করলাম আমরা, প্রতিদিনের শক্তি ব্যয়। কথা কি বুঝছো? তাহলে প্রতিদিনের শক্তি ব্যয় বের হয়ে গেল। তাহলে এক মাসের শক্তি ব্যয় হবে কত? কোন মাসের কথা বলছে? জুন মাসে কয় দিন? জুন মাসে 30 দিন না? তাহলে 30 গুণ কত W, এই টোটাল এত কি হবে? এটা কিলোওয়াট আওয়ার। আর কিলোওয়াট আওয়ার মানে কি আসলে বলো তো? ইউনিট। কিলোওয়াট আওয়ারে নিয়ে গেছি আমরা, অতএব 30 ইন্টু এত ইউনিট। তাহলে এইটা কত আসে সে দেখো, N1 হচ্ছে 2 ইন্টু 0.1 ইন্টু 10 প্লাস 2 ইন্টু 0.05 ইন্টু 10। এটা ক্যালকুলেট করে কত আসে দেখো, তাকে 30 দিয়ে গুণ করে কত আসতেছে? দ্রুত করো। এখানে কি 90 আসছে? এখানে 3 আসছে। এখানে 3 কিলোওয়াট আওয়ার হচ্ছে প্রতিদিনের ব্যয়। 30 দিনে ব্যয় হচ্ছে 90 কিলোওয়াট আওয়ার। তাহলে 90 কিলোওয়াট আওয়ার প্রতি ইউনিটের দাম 3 টাকা। অতএব মোট ব্যয়, মোট বিল বা মোট ব্যয় 90 ইন্টু 3 কত আসে? 270 টাকা। তো এই টাইপের অঙ্ক 19ও তোমরা করছো নাকি? এরপরে দেখো 2 নাম্বারটায় সেম টাইপের অঙ্ক দিছে। কোন বাড়িতে 100 ওয়াটের 10টি, 60 ওয়াটের 5টি বাতি, 3 কিলোওয়াটের একটি হিটার আছে। তো বাতিগুলো প্রতিদিন 6 ঘন্টা। এই যে এইবার T1 T2 ভিন্ন ভিন্ন, বাতিগুলো 6 ঘন্টা, হিটারটি 2 ঘন্টা এবং বাতিগুলো হচ্ছে 6 ঘন্টা চলে এবং হিটারগুলো দৈনিক 2 ঘন্টা চলে। জানুয়ারি মাসে ওই বাড়ির কত ইউনিট বিদ্যুৎ ব্যয় হবে? কত ইউনিট? তাহলে এটা এইভাবেই করা যায়। দেখো এদিকে খেয়াল করো, দেওয়া আছে 100 ওয়াটের কয়টি বাতি? 100 ওয়াটের 10টি
60 ওয়াটের 5টি বাতি এবং 3 কিলো ওয়াটের একটি হিটার আছে। তাহলে আমরা প্রথম বলবো P1 আছে আমাদের কত, 100 ওয়াট ডিভাইডেড বাই 1000 কত হবে, 0.1 কিলো ওয়াট। কথা কি বুঝতেছো? এটা 2 নম্বর, হ্যাঁ। এবং T1 N1 ও দেওয়া আছে, N1 কত, 10টি। এবং T1 হচ্ছে বাতিগুলো প্রতিদিন কয় ঘন্টা জ্বলে বলছে, বাতিগুলো 6 ঘন্টা জ্বলে, তার মানে 6 আওয়ার। আমাদের P2 এর মান দেওয়া আছে, P2 কত, 60 ডিভাইডেড বাই 1000 গুণ করলে 0.06 কিলো ওয়াট। N1 এর মান দেওয়া আছে, N1 হচ্ছে কয়টি, 60 ওয়াটের কয়টি বাতি, 5টি। N2 এর মান 5 এবং T2 এর মানও হচ্ছে 6 আওয়ার। এবং P3 দেওয়া আছে 2 কিলো ওয়াটের, 3 কিলো ওয়াট, সরি 3 কিলো ওয়াটের হিটার। এবং N3 এর মান দেওয়া আছে একটি। T3 কত ঘন্টা দেওয়া আছে, 2 ঘন্টা, প্রতিদিন 2 ঘন্টা চলে। তাহলে এই মানগুলো যদি আমরা সরাসরি, অতএব প্রতিদিনের শক্তি ব্যয়, প্রতিদিনের শক্তি ব্যয় এই জায়গায় বসাই দিই। W ইকুয়াল টু কি, P1 N1 T1 প্লাস P2 N2 T2 প্লাস P3 N3 T3। মানগুলো এখানে যদি বসায় দাও তাহলে কি চলে আসবে, প্রতিদিনের শক্তি ব্যয় চলে আসবে না? সেটা কিসে আসবে, কিলোওয়াট আওয়ারে আসবে। কথা কি বুঝছো? বা যেটাকে সরাসরি তুমি ইউনিটও লিখতে পারো। তাহলে ডাব্লুর মান চলে আসার পরে আমরা ডাব্লু, অতএব জানুয়ারি মাসের মোট ব্যয়, মোট ব্যয় কত হবে তাহলে, 31 ইন্টু ডাব্লু, যেটা আসবে এত কিলোওয়াট আওয়ার। কারণ এবার আমাদের টাকায় বের করতে বলে নাই, আমাদের বলছে কত ইউনিট ব্যয় হবে, এই এত ইউনিট ব্যয় হবে, এটাই আমাদের অ্যান্সার। বুঝতে পারছো? 3 নম্বরে বলছে 25 ওহম রোধের একটি তার ক্যালোরিমিটারের মধ্যে ডোবানো আছে। 25 ওহমের একটি তার ক্যালোরিমিটারের মধ্যে ডোবানো আছে, ক্যালোরিমিটারের ভর হচ্ছে 100 গ্রাম এবং পানির ভর 500 গ্রাম। উক্ত তারের মধ্য দিয়ে 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে পানির তাপমাত্রা 10 ডিগ্রি ওঠাতে কত সময় লাগে? ক্যালোরিমিটার এবং পানির আপেক্ষিক তাপ দেওয়া আছে, আপেক্ষিক তাপ দেওয়া আছে। এদিকে খেয়াল করো, ডেটাগুলো আমাকে একটু বলো। দেওয়া আছে ক্যালোরিমিটারের ভর, তাহলে ক্যালোরিমিটারের ভর MC দিয়ে প্রকাশ করলাম আমি, ক্যালোরিমিটার যেহেতু। ক্যালোরিমিটারের ভর কত, 100 গ্রাম, তাহলে 0.1 কেজি। কথা কি বুঝছো? ক্যালোরিমিটারের ভর 0.1 কেজি, 100 গ্রাম আকারে আছে। তারপরে আমাদের দেওয়া আছে পানির ভর MW কত, 500 গ্রাম, 0.5 কেজি, মানে হাফ কেজি, তাই তো? 0.50 মানে কি, হাফ কেজি। এরপরে আমাদের বলতেছে 25 ওহম রোধের একটি তার ডোবানো আছে ক্যালোরিমিটারের মধ্যে, তার মানে R এর মান দেওয়া আছে 25 ওহম। এরপরে উক্ত তারের মধ্য দিয়ে 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে I এর মান দেওয়া আছে কত, 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে 10 ডিগ্রি তাপমাত্রা উঠাতে কত সময় লাগবে? আমাদের তাপমাত্রার পরিবর্তন ডেল থিটা ইকুয়াল টু কত, 10 ডিগ্রি সেন্টিগ্রেড ইকুয়াল টু 10 কেলভিন লিখে দেব। পরিবর্তনের ক্ষেত্রে সেন্টিগ্রেড এবং কেলভিন একই, এটা জানো তোমরা? আচ্ছা, তাহলে ডেল থিটার মান 10, এটা দেওয়া আছে। আমাদের দুইটার আপেক্ষিক তাপও দেওয়া আছে। আপেক্ষিক তাপ কত, S1 পানিরটা আমরা জানি, না SW, এটা হচ্ছে 1000 জুল পার কেজি পার কেলভিন।
এস সি কত দেওয়া আছে? ও 1000 লিখতেছি কেন আমি? তাই তো আমি ভুল লিখছি, 4200। পানির আপেক্ষিক তাপ 4200 না, জানা মান ভুল লিখতেছি আমি, একক ওজন লিখতেছি, একক ভর আর কি। পানির ঘনত্ব 1000। আচ্ছা যাও, এখানে ক্যালোরিমিটারটা কত বলছে? 420 জুল পার কেজি পার কেলভিন। কথা কি বুঝতেছো? তাহলে আমাদের এই ডেটাগুলো দেওয়া আছে। এই 10 ডিগ্রি তাপমাত্রা উঠাইতে কত সময় লাগবে সময় চাওয়া হয়েছে, বুঝতে পারছো? তো ক্যালোরি মিটারের যেই নীতি সেটাকে বলা হয় ক্যালোরিমিতি। ক্যালোরিমিতি হচ্ছে কি, আমি তাপ গতিবিদ্যা পড়ানোর সময় বলছিলাম ক্যালোরিমিতি কি, কোনো একটা পদার্থ যতটুকু তাপ ছাড়বে অন্য আরেকজন ততটুকু গ্রহণ করবে, এটাই কি ক্যালোরিমিতি, মনে আছে? তাহলে ক্যালোরিমিতির নীতিটাই হচ্ছে যে কোনো একজন যতটুকু তাপ ছাড়বে অন্যটুকু ততটুকুই গ্রহণ করবে। তাহলে সহজ কথায় ক্যালোরিমিতিটা হচ্ছে গৃহীত তাপ ইকুয়াল টু বর্জিত তাপ, গৃহীত তাপ ইকুয়াল টু বর্জিত তাপ। তাহলে বর্জিত তাপ কে বর্জন করতেছে? দেখো সিস্টেমটা একটু আমরা চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি। এই মনে করো আমাদের ক্যালোরিমিটার, একেবারে সহজ সরল ক্যালোরিমিটারের একটা যদি চিত্র আঁকি, তো ব্যাপারটা হচ্ছে এরকম যে এরকম একটা তার, এখানে রোদ আছে, এইখানে আমরা এটাকে ব্যাটারির সাথে সংযোগ করে দিছি। কথা কি বুঝছো? এইখানে পানি আছে এবং এটা পরিবেশ থেকে বিচ্ছিন্ন অবস্থায় আছে, মানে কি এটার বাইরে থেকে তাপ আসতেও পারবে না যাইতেও পারবে না। এই সিস্টেমের ভিতরে যে তাপ আছে এইটা, এই তার তাপ উৎপন্ন করবে বিদ্যুৎ নিয়ে, এই তাপকে নিবে পানি এবং এই ক্যালোরিমিটারের এই পাত্রটা। কথা কি বুঝছো? এই যে তারের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহের ফলে যে তাপ উৎপন্ন হবে, এই তাপ কে কে নিবে? এই পানি নিবে, আর এই যে এই পাত্রটা হচ্ছে ক্যালোরিমিটার, ওই পাত্রের ভর বলছে 100 গ্রাম। কথা কি বুঝছো? এই হচ্ছে সিস্টেমটা। তাহলে আমরা বলতে পারি যে ক্যালোরিমিতি থেকে ক্যালোরি মিতি অনুসারে, ক্যালোরিমিতি অনুসারে গৃহীত তাপ ইকুয়াল টু বর্জিত তাপ। কথা কি বোঝা যাচ্ছে? তাহলে গৃহীত তাপ গ্রহণ করতেছে কে কে? ক্যালোরিমিটার এবং পানি। পানি কতটুকু তাপ গ্রহণ করবে? পানি তাপ গ্রহণ করবে, তাপ গ্রহণের সূত্র হচ্ছে কিউ ইকুয়াল টু এম এস ডেল থিটা, যেইটুকু তাপ সে নিচ্ছে। কথা কি বুঝছো? পানির তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে ডেল থিটা পরিমাণ, ডেল থিটা পরিমাণ পানির তাপমাত্রা বৃদ্ধি পেলে ক্যালোরিমিটারের তাপমাত্রা তো 10 ডিগ্রি বৃদ্ধি পাবে, তাই না? পুরো সিস্টেমটার তাপমাত্রায় তো 10 ডিগ্রি বৃদ্ধি পাবে। তাহলে ক্যালোরিমিটার, প্রথমটা ওয়াটারের, এমডব্লিউ এসডব্লিউ ডেল থিটা, কিউ ক্যালোরিমিটারেরটা কি এমসি এসসি ডেল থিটা। বোঝা যায়? বুঝতে পারছো? এই দুইটা হয়ে গেল। এবং বর্জিত তাপকে বর্জন করতেছে শুধুমাত্র তারটা। তার কিভাবে তাপ উৎপন্ন করতেছে? এটা হচ্ছে এইচ ইকুয়াল টু আই স্কোয়ার আর ইন্টু টি। বুঝতে পারছি? কোনো তারের মধ্য দিয়ে আই পরিমাণ বিদ্যুৎ আর রোধের মধ্য দিয়ে টি সময় যাবত প্রবাহিত হওয়ার ফলে উৎপন্ন তাপের সূত্র কি ছিল? আই স্কোয়ার আর ইন্টু টি। কার সূত্র? জুলের সূত্র থেকে। মনে পড়ছে সবার? তো এই যে এই দুইজন কি গৃহীত তাপের মধ্যে বসবে, কারণ এই দুইজন গ্রহণ করতেছে এই পরিমাণ, আর এটা কি বর্জিত তাপের মধ্যে বসবে। বুঝতে পারছো? তাহলে এখানে বসায় দাও এম ডাব্লিউ এস ডাব্লিউ ডেল থিটা প্লাস এম সি এস সি ডেল থিটা ইকুয়াল টু আই স্কোয়ার আর ইন্টু টি। এখানে দেখো সব কিছু আমাদের জানা, আমাদের বের করতে বলছে টি এর মান। অতএব টিটাকে ওই পাশে রেখে আমরা কি লিখতে পারি? এম ডাব্লিউ এস ডাব্লিউ ডেল থিটা প্লাস এম সি এস সি ডেল থিটা ডিভাইডেড বাই কত? আর আই স্কোয়ার। কথা কি বুঝছো? এই মানগুলো এই পাশে বসায় দিলে
তুমি টাইম সেকেন্ডে পেয়ে যাবা, এত সেকেন্ড হবে অ্যান্সার। বুঝা গেছে? এইটা আলাদাভাবে সাইডে করে নিতে পারো। এটাকে তোমরা আলাদাভাবে লিখে নিতে পারো যে পানি কর্তৃক গৃহীত তাপ, ক্যালোরিমিটার কর্তৃক গৃহীত তাপ, এটা তার থেকে বর্জিত তাপ, আর রোধের তার থেকে বর্জিত তাপ। কথাই বোঝা গেছে? তাহলে এই পদ্ধতি দিয়ে অনেকগুলো অঙ্ক এই টাইপের আসতে পারে সৃজনশীলে, এইটা একটা গুরুত্বপূর্ণ টাইপ। কথা কি বুঝছো? এটা দিয়ে প্যাচ ট্যাচ দিয়ে একটু অঙ্ক দেয় আর কি মাঝে মধ্যে।